আচ্ছা, শিল্পচর্চা কি শুধুই পুরস্কার বা প্রশংসার জন্য, নাকি এর পেছনে আরও বড় আরও গভীর কোনো কারণ থাকতে পারে? চলুন আজ ডিলান টমাসের বিখ্যাত কবিতা ইন মাই ক্রাফট অর সালন আর্টের গভীরে ডুব দিই আর খুঁজে বের করার চেষ্টা করি শিল্পের আসল উদ্দেশ্যটা কি। কবিতার একেবারে শেষে গিয়ে কবি এমন একটা কথা বলেন যা শুনলে একটু ধাক্কা লাগতে পারে। তিনি বলছেন তিনি তাদের জন্যই লেখেন যারা তার কাজের কোনো প্রশংসাও করে না, কোনো পারিশ্রমিকও দেয় না। ভাবা যায়? আর এই অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো কবিতার আসল রহস্য। তো প্রশ্নটা তাহলে এটাই দাঁড়ায়, তাই না, যে কেন কেন একজন শিল্পী এমন মানুষের জন্য লিখবেন যারা তার শিল্পকে পাত্তাই দেয় না? এই প্রশ্নটাকেই সঙ্গী করে চলুন আমরা এই কবিতার রহস্যটা ভেদ করার চেষ্টা করি। আচ্ছা, এই রহস্যের গভীরে যেতে হলে সবার আগে আমাদের দেখতে হবে কবি ঠিক কোন সময়ে কোন পরিবেশে বসে লিখছেন। কারণ ওই পরিবেশটা বুঝতে পারলে দেখবেন কবিতার অর্ধেক অর্থ এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। তো কবি লিখছেন কখন? গভীর রাতে, যখন চারপাশ একেবারে শান্ত, নিস্তব্ধ, সম্ভবত একমাত্র চাঁদই তার সাক্ষী। আর নিজের এই শিল্পচর্চাকে তিনি একটা অদ্ভুত নাম দিয়েছেন, সালেন আর্ট, মানে বিষণ্ণ শিল্প। কিন্তু শিল্প বিষণ্ণ কেন হবে? এখানেই তো আসল প্রশ্ন। আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার কাজ করার পদ্ধতির মধ্যে। কারণটা হলো এই যে শিল্পচর্চা, এটা কোনো উৎসব বা লোক দেখানোর জন্য নয়, এটা আসলে একটা গভীর একাকী সাধনার মতো। এখানে হাততালির কোনো আওয়াজ নেই, কোনো দর্শকের ভিড়ও নেই। এটা কবির একেবারে নিজের একটা জগৎ, যেখানে তিনি শুধু নিজের ভেতরের অনুভূতির সাথেই কথা বলেন। তো এই ধাঁধার উত্তরটা আমরা কিভাবে পাব? একটা উপায় আছে। চলুন আগে দেখি কবি কাদের জন্য লেখেন না, মানে তিনি কাদেরকে সরাসরি বাতিল করে দিচ্ছেন। কারণ এই বাতিলের মধ্যেই কিন্তু তার আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। দেখুন, কবি কিন্তু এখানে একদম খোলাখুলি বলে দিচ্ছেন তার লেখা উচ্চাকাঙ্ক্ষা বা রুটির জন্য নয়, মানে খ্যাতি বা টাকা পয়সার জন্য তিনি লেখেন না। আবার তিনি আকর্ষণের জাঁকজমক ও ব্যবসার জন্য লেখেন না, অর্থাৎ লোক দেখানো বা মনোযোগ আকর্ষণের কোনো ব্যাপারও এখানে নেই। সোজা কথায় জাগতিক কোনো লোভ বা অহংকারের জন্য তার কলম চলে না। তার মানেটা কি দাঁড়ালো? এটাই যে তিনি তার শিল্পকে একটা পণ্য বা প্রোডাক্ট হিসেবে দেখতে রাজি নন। তার কাছে কবিতা কোনো কেনাবেচার জিনিস না, যা দিয়ে নাম, যশ বা টাকা কামানো যায়। এটা তার কাছে আত্মার একটা বিশুদ্ধ প্রকাশ, তার চেয়ে বেশি কিছু নয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে তিনি কি জিনিসকে না বলছেন, টাকা, ক্ষমতা, অহংকার, এমনকি বড় বড় বিখ্যাত কবিদের নকল করাকেও। আর অন্যদিকে তিনি কোন জিনিসগুলোকে বেছে নিচ্ছেন? রাতের নিস্তব্ধতা, সাধারণ মানুষের মনের ভেতরের না বলা কথা, তাদের ছোট ছোট আনন্দ আর গভীর দুঃখ। আর এটাই হলো তার শিল্পের আসল ঠিকানা। বেশ, তাহলে যদি তিনি খ্যাতি, টাকা বা বড় মানুষদের জন্য না লেখেন, তাহলে কার জন্য লেখেন? এইবার আমরা সেই আসল প্রশ্নের উত্তরে আসছি। এখানেই আমরা কবিতার একেবারে কেন্দ্রে প্রবেশ করছি। তিনি লেখেন প্রেমিক প্রেমিকাদের জন্য, কিন্তু শুধু ভালোবাসার জন্য নয়। তিনি বলছেন যাদের বাহু জড়িয়ে ধরে যুগের পর যুগ ধরে চলে আসা দুঃখগুলোকে। মানে তিনি সেই সব সাধারণ মানুষের জন্য লেখেন যারা শুধু ভালোবাসতেই জানে না, বরং জীবনের সব কষ্ট আর বেদনাকেও বুকে আগলে রাখতে জানে। এই যুগের দুঃখ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা মানে হলো সেই চিরন্তন কষ্ট যা মানুষ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে বেড়ায়। তো এই প্রেমিক প্রেমিকা কারা? এরা কিন্তু কোনো নির্দিষ্ট মানুষ নয়। এরা আসলে সাধারণ মানুষের প্রতীক। সেই সব মানুষ যারা খুব গভীরভাবে সবকিছু অনুভব করে, মন দিয়ে ভালোবাসে, আবার কষ্ট পায়। এরাই হলো কবির আসল অডিয়েন্স বা দর্শক। যদিও মজার ব্যাপার হলো তারা হয়তো কোনোদিন জানতেও পারবে না যে কোনো এক কবি রাতের আঁধারে বসে তাদেরই মনের কথাগুলো লিখে গেছেন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কবির আসল উদ্দেশ্য পুরস্কার জেতা নয়, বরং মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা সেই সাধারণ আবেগগুলোকে একটা ভাষা দেওয়া, একটা কণ্ঠ দেওয়া। তিনি আসলে একটা নীরব সংযোগ তৈরি করতে চান। সেই সংযোগটা যদি একতরফাও হয়, তাতেও তার আপত্তি নেই। তো আমরা তো জানলাম তিনি কেন লেখেন। চলুন এবার একটু জানি কে এই কবি। রাতের অন্ধকারে বসে যিনি এই অসাধারণ কথাগুলো লিখে গেছেন, সেই ডিলান টমাসের সাথে একটু পরিচিত হওয়া যাক। ডিলান টমাস ছিলেন ওয়েলসের একজন অত্যন্ত প্রতিভাবান কবি। তার কবিতার ভাষা ছিল অসম্ভব শক্তিশালী, আবেগে ভরপুর। আর তার লেখার বিষয়বস্তু ছিল মূলত জীবন, মৃত্যু আর এর মাঝের গভীর রহস্যগুলো। ভাবুন, মাত্র ৩৯ বছর বেঁচেছিলেন তিনি, কিন্তু এর মধ্যেই বিশ্ব সাহিত্যকে যা দিয়ে গেছেন তা আজও অমর হয়ে আছে।
আর এই কবিতাটা এটা তার পরিণত বয়সের লেখা, যেখানে তার শিল্পী হিসেবে যে দর্শন তার একটা নিখুঁত প্রতিচ্ছবি পাওয়া যায়। কবিতাটা সম্পর্কে যদি কিছু তথ্য এক নজরে দেখে নিই তাহলে দেখব এটা একটা লিরিক বা গীতি কবিতা। মানে এখানে কবির একেবারে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ পেয়েছে, আর এর টোন বা সুরটাও বেশ গম্ভীর, চিন্তাশীল, যা কিনা একজন শিল্পীর সেই একাকী সাধনার ছবির সাথে একেবারে মিলে যায়। চলুন এবার শুধু এই একটা কবিতার মধ্যে আটকে না থেকে এর থেকে যে বড় বার্তাটা পাওয়া যায় সেটা নিয়ে একটু কথা বলি। কারণ এই বার্তাগুলো শুধু ডিলান টমাসের জন্য নয়, যে কোনো সৃজনশীল মানুষের জন্যই খুব প্রাসঙ্গিক। আসলে এই কবিতাটা আমাদের সামনে একটা খুব মৌলিক প্রশ্ন এনে দাঁড় করায়, আমাদের ভাবতে বাধ্য করে যে শিল্প আসলে কিসের জন্য, শিল্পচর্চার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত। তো এই কবিতার মূল শিক্ষা বা থিমগুলো কি কি? প্রথমত, শিল্পের উদ্দেশ্য হল নিজেকে প্রকাশ করা, কোনো কিছু অর্জন করা নয়। দ্বিতীয়ত, সৃষ্টিশীলতা একটা একাকী সাধনার মতো। তৃতীয়ত, সত্যিকারের শিল্পের বিষয়বস্তু হল ভালোবাসা আর মানুষের গভীর আবেগ। আর সবচেয়ে বড় কথা হল, আসল শিল্প টাকা বা খ্যাতির পরোয়া করে না। দর্শক জানুক বা না জানুক, তা মানুষের হৃদয় ঠিকই বেঁচে থাকে। 0 ঠিক এই পরিমাণ পুরস্কার বা প্রশংসা কবি তার কাজের জন্য আশা করেন। এই একটা সংখ্যাই যেন তার শিল্পের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, কারণ তার কাছে সৃষ্টি করার যে বিশুদ্ধ আনন্দ, তার চেয়ে বড় পুরস্কার আর কিছু হতেই পারে না। আর এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। চলুন সবাই একটু ভাবি, ডিলান টমাসের মতো আমাদের জীবনেও কি এমন কোনো কাজ, এমন কোনো প্যাশন বা আবেগ আছে যা আমরা শুধু করার আনন্দের জন্যই করি, কোনো পুরস্কার বা প্রশংসার আশা না করি, এমন কিছু যা কেউ না দেখলেও আমাদের কাছে মূল্যবান?